ক্লাস 10-এর আজকে শুরু করতে চলেছি আলোর যে চ্যাপ্টারটা আছে। আমি বলেছিলাম আগে পর্যায় সারণীর পর আলোটা তোমাদের করাবো, রিভিশন করাবো। তারপর 2019-20 পর্ষদ টেস্ট পেপার থেকে কি কি প্রশ্ন আসছে সেগুলো সমাধান করানোর পর, আলোচনা করানোর পর চলে যাব একটা ভিডিওতে যেখানে অঙ্ক এবং 2021-এর জন্য কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে তোমাদের, সেগুলো আমি বলে দেবো। তো তোমরা প্রিয় ছাত্রছাত্রীরা সকলে ভালো করে ভিডিওগুলো দেখবে এবং ভালো করে রিভাইজ করে নেবে টেস্ট পেপার সমাধান দেখার আগে, ঠিক আছে? তো আজকে শুরু করতে চলেছি। প্রথম তোমাদের যে টপিক আছে সেটা হচ্ছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তো গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, তো প্রথমে আলোর প্রতিফলন মানে কি? তো যেটা আমরা ছোট থেকে পড়ে আসছি, আলোর প্রতিফলন মানে কোনো তলে এসে আলোটা ধাক্কা খাবে, খেয়ে ফিরে চলে যাবে। তো প্রতিফলনের ক্ষেত্রে যে তলের ওপর আলোটা প্রতিফলিত হবে তাকে বলে প্রতিফলক। আলোটায় আসবে, আপতিত হবে। আপতন বিন্দুতে যদি একটা লম্ব টানা হয়, আপতন বিন্দুতে একটা লম্ব টানলাম, এটার নাম হচ্ছে অভিলম্ব। এখানে অভিলম্বের সঙ্গে যে কোণ করবে সেটা হচ্ছে আই, আপতন কোণ। যে কোণে ফিরে চলে যাবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, এটা আমরা জানি। তো আলোর প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ, এটা হচ্ছে অভিলম্ব। তো অভিলম্ব আমরা এই ছবিটা ছোট থেকে শিখে আসছি। তো আলোর প্রতিফলন হতে গেলে এই কন্ডিশনটা সবসময় স্যাটিসফাই হতে হবে। আলোটা যত কোণে এসে অভিলম্বের সাথে আপতিত হবে, সমান কোণ করে ফিরে যাবে। তো গোলীয় তলের প্রতিফলনের ক্ষেত্রেও এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। তো গোলীয় তল মানে এটা হচ্ছে সমতল প্রতিফলক। এছাড়া কি হতে পারে? বক্রতল বা গোলীয় তল ভাবতে পারি একটা, এটা একটা গোলকের একটা পার্ট। ওকে, তো আলোটা যদি এই দিক থেকে এসে দর্পণে পড়ে, তখন সেই তার মানে যেদিকে আমরা চিহ্নিত করব, দাগ দেবো, সেটা দর্পণের ভেতরের দিক। এই যে দর্পণটা দেখলাম, এটাকে বলা, তাহলে আলোটা কোন দিক থেকে আসছে? এই দিক থেকে আপতিত হচ্ছে, এটা হচ্ছে উত্তল দর্পণ বা প্রতিফলক। আবার আলোটা যদি এই দিক থেকে এসে পড়ে, তখন সেটা হচ্ছে অবতল। তো আমরা এই দুটো গোলীয় তলে প্রতিফলনের, এটা হচ্ছে অবতল প্রতিফলক বা অবতল দর্পণ। তাহলে এই দুটো আমাদের খেয়াল করতে হবে, একটা হচ্ছে উত্তল, একটা অবতল, এই বিষয়টা দেখতে হবে। তো এবার এই যে গোলীয় তলগুলি, যদি কোনো একটা আমরা সার্কেল ড্র করি, তাহলে এই যে দর্পণগুলো আমরা এঁকেছি, ধরো এইটুকুনি একটা অংশ, তো আমরা এগুলো, তার একটা কেন্দ্র থাকবে। তো কোন গোলীয় দর্পণের গোলীয় তলটি যে গোলকের অংশ, এটা একটা গোলকের মানে গোলকের একটা সাইড, তো একটা গোলককে যদি আমরা কিছুটা অংশ কেটে নিই, তাহলে জিনিসটা কেমন পাবো? এরকম একটা অংশ পাবো, এরকম একটা অংশ পাবো। জিনিসটা একটু বেঁকে গেল, যাই হোক। জিনিসটা আমি একটু এরকম করে এঁকে নিই, বোর্ডে আঁকার ক্ষেত্রে।
তাহলে এই যে অংশটা পেলাম, এই পার্টটা যদি কেটে নিই, ফাঁপাগুলোকে সাইড থেকে, এবার এই যে অংশটা পেলাম তাহলে তার একটা কেন্দ্র আছে, এটা বলে সি। তাহলে কোন গোলীয় দর্পণের গোলীয় তলটি যে গোলকের অংশ, সেই কেন্দ্রকে বলা হচ্ছে, গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে সিটা হলো বক্রতা কেন্দ্র এবং তার যে ব্যাসার্ধ, এই পয়েন্টটাকে বলা হচ্ছে মেরু, দর্পণের, গোলীয় দর্পণের মেরু। আর ও থেকে সি এর দূরত্ব সি, সেটা হলো আর বক্রতা ব্যাসার্ধ। সংজ্ঞাগুলো ভালো করে পড়বে। দর্পণের যে কেন্দ্র সেটা হলো মেরু, আর গোলকের যে ব্যাসার্ধ, যে গোলকের অংশ গোলীয় তলটা, তার ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ওকে, তো এই তিনটে পড়লাম। আর আমরা যদি মেরু আর বক্রতা কেন্দ্রভাবে একটা অনুভূমিক রেখা কল্পনা করি, এখান থেকে লাইন টেনে দিই, এখান দিয়ে যে রেখা কল্পনা করা হয়, যদি বলি এক্স, এটা এক্স ড্যাশ, তাহলে এই যে লাইনটা, রেখাটা কল্পনা করলাম, মানে এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ, সেটাকে বলা হচ্ছে দর্পণের বা প্রতিফলকের প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। এই হচ্ছে একটা গোলীয় দর্পণের বিভিন্ন ভাগ, একটা বক্রতা কেন্দ্র। তাহলে গোলীয় তলটি যে গোলকের অংশ, সেটা হলো তার বক্রতা, তার যে কেন্দ্র সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। দর্পণের যেটা কেন্দ্র হবে সেটা হচ্ছে মেরু। আচ্ছা, ওসিটা হলো বক্রতা ব্যাসার্ধ, এইটুকুনি হচ্ছে ব্যাসার্ধ। এবার এই দর্পণের যে দুটো এন্ড পয়েন্ট, একটা বললাম এ, একটা বি, এবি যে সরল রেখার সাহায্যে যুক্ত করা যায়, এবিকে বলা হয় রৈখিক উন্মেষ। এর যে দৈর্ঘ্যটা, হাইট, ডেফিনেশনে যাব না, জাস্ট ছবিগুলো বুঝিয়ে দেবো। আর এ সি আর সিবি, এই যে কোণটা উৎপন্ন করলো, দর্পণের দুটো প্রান্তবিন্দু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, মানে কোণ এসিবি, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। ডেফিনেশন গুলো তোমরা পড়বে। তাহলে বক্রতা কেন্দ্র কি? গোলীয় দর্পণের গোলীয় তলটি যে গোলকের অংশ, তার কেন্দ্রটা হলো বক্রতা কেন্দ্র। দর্পণের সেন্টার হলো মেরু, এটা হলো ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধটা হলো বক্রতা ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে লিখবো। কেন্দ্র আর মেরুগামী যে রেখা কল্পনা করতে পারি, অনুভূমিক রেখা, সেটা হলো প্রধান অক্ষ। দর্পণের দুটো প্রান্ত, দর্পণ হলো এইটুকুনি অংশ, আমি ভেতরেও দাগ দিতে পারতাম, বাইরেও পারতাম, আমি বাইরে দিচ্ছি দাগটা, আমি উত্তল অবতল দর্পণ হিসেবে ব্যবহার করছি, ভেতরে দিলে উত্তল দর্পণ হয়ে যেত। ঠিক আছে, তো কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করলো দুটো প্রান্ত, সেটা হলো কৌণিক উন্মেষ। আর দৈর্ঘ্য যেটা হবে সেটাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। এরপর আমাদের কিছু ছবি শিখে নিতে হবে, গোলীয় দর্পণের প্রতিফলন কিভাবে হয় সেগুলো। প্রথমে আঁকি অবতল প্রতিফলক। অবতল কি কি আঁকলাম? এখানে একটা রেখা টেনে নিলাম, মানে অক্ষ, অক্ষ টানা হলো, এর কেন্দ্র থাকবে এদিকে সেন্টার, তো এটা হলো প্রধান অক্ষ।
তো এখানে দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল যদি কোনো রশ্মি পাঠাই, এদিক থেকে একটা রশ্মি পাঠাচ্ছি, অবশ্যই রশ্মিটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। কাকে বলে একটু পরে আসছে। উপাক্ষীয় রশ্মি পড়লো তো কি করে প্রতিফলিত হবে? তাহলে এই যে আপতন বিন্দু পেলাম, আপতন বিন্দুর সঙ্গে যেখানে আলোটা গিয়ে পড়বে দর্পণে তার সঙ্গে সি থেকে জুড়ে দিতে হবে। জুড়ে দিলাম, সিটাকে জুড়ে দিলাম, মানে কেন্দ্র থেকে তল, মানে এটা কি বেরোলো একটা লম্ব ব্যাসার্ধ তলের সঙ্গে সমকোণে থাকে, তার মানে এই কোণটা হলো আপতন কোণ। এবার ঠিক এই সমান কোণের প্রতি সমান করে আলোটা ফিরে আসবে, প্রতিফলিত হবে, তো এটা প্রতিফলন কোণ। এটাও হিসাব মতো নাই, কারণ আপতন কোণ প্রতিফলন কোণ দুটো সমান হয়। এবার সমান্তরাল রশ্মি গিয়ে প্রতিফলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে যে বিন্দুতে প্রধান অক্ষে যে বিন্দু দিয়ে যায় তাকে বলে মুখ্য ফোকাস বা ফোকাস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস। সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হলো মুখ্য ফোকাস। এবার মেরু থেকে, মেরু মানে এটা, মেরু থেকে যে ফোকাসের দূরত্ব, মেরুটা হচ্ছে ও, মেরু থেকে ফোকাসের যে দূরত্ব মানে এইটুকুনি, এই ডিসটেন্সটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব স্মল এফ। ওয়েভটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ওয়েভটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে মুখ্য ফোকাস। তাহলে দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হয়ে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করে, কোথায় ছেদ করে সেটা হলো প্রতিফলিত। দর্পণের উপর যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে তার মুখ্য ফোকাস। এবং মেরু থেকে ফোকাসের দূরত্বকে বলা হচ্ছে, ওটা হচ্ছে মেরু, মেরু থেকে ফোকাসের দৈর্ঘ্যকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এটা হলো অবতলের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রে কেমন হবে? উত্তল দর্পণ এঁকে নিলাম। এবার এখানে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি এসে পড়ছে, প্রধান অক্ষের সমান্তরাল উপাক্ষীয় রশ্মি, রশ্মি এসে আপতিত হলো। এটার কেন্দ্র কোন দিকে হবে? নিশ্চয়ই এই সাইডে হবে, কোথাও একটা এরকম একটা জায়গায় সেন্টার থাকবে। তো সেন্টারের সঙ্গে যা কাজ, আপতন বিন্দুর সঙ্গে সেন্টারটা জুড়ে নিলাম। যেদিকে বাড়িয়ে দিলাম, কেন বাড়িয়ে দিলাম? অভিলম্বের সঙ্গে কত কোণ করছে, আপতন কোণটা কত সেটা বার করব। তাহলে আপতন কোণ এটা হলে আলোটা এই দিক দিয়ে এলো, তাহলে এদিকে ফিরে যাবে। আপতন কোণ প্রতিফলন কোণ ধাক্কাকে ফিরে গেল, এটার ক্ষেত্রে এদিকে কি এদিকে এসছে। যত কোণে আসবে অভিলম্বের সঙ্গে, তার অভিলম্বের সঙ্গে আই কোণ থেকে সেম এক কোণে ফিরে গেল, এটা ওয়াই। এবার এটাকে যদি উল্টো দিকে ডট করে বাড়িয়ে দিই, সেটা যে বিন্দুতে কে, এটা হচ্ছে অপস্থিত প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত হয়েছে কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়নি, এখান থেকে অপস্থিত হচ্ছে। কোন বিন্দু থেকে? এফ থেকে অপস্থিত হচ্ছে, এফ থেকে, তাহলে এখানে লিখে দিই। তাহলে এখানে উত্তলের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটি ফোকাস থেকে অপসৃত, তাহলে যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে? এফ থেকে যেন বেরিয়ে আসছে। এখান থেকে কেউ যদি দেখে, কোন
কোনো অবজারভার যদি দেখে দেখবে যেন তার আলোটা বেরিয়ে আসছে কোথা থেকে, ফোকাস থেকে। কিন্তু স্ট্রেট লাইন, আমার ছবিটা একটুখানি টেরা বেঁকা হয়েছে, যাই হোক তোমরা স্কেল দিয়ে আঁকবে, ফোকাস থেকে অবস্থিত হয়। তাহলে এফ থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। তাহলে যে বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, কোথা থেকে বেরিয়ে আসছে মনে হয়, ফোকাস থেকে, সেটাকেই বলা হচ্ছে মুখ্য ফোকাস। উত্তল অবতলের ক্ষেত্রে সমান্তরাল ভাবে এলো, ফিরে এসে যেখানে মিশলো, প্রধান অক্ষরের উপর যে বিন্দুতে ছেদ করলো। আর উত্তলের ক্ষেত্রে এলো, ফিরে যাওয়ার সময় যেখান থেকে যে বিন্দু থেকে ফিরে যাচ্ছে, কোথা থেকে ফিরে যাচ্ছে, ফোকাস থেকে ফিরে যাচ্ছে বলে মনে হলো। তাই ফোকাসটাকে বলা হচ্ছে, যে বিন্দু থেকে বেরিয়ে যাবে সেটাকে আমরা বলবো অবস্থিত হচ্ছে বলে মনে হবে, সেটাই হচ্ছে এক্ষেত্রে মুখ্য ফোকাস। ওকে, এবার যদি সমান্তরাল রশ্মি হলো, যদি রশ্মি গুচ্ছ আসতো, তো উপাক্ষীয় রশ্মি মানে যে রশ্মিগুলি, যে সকল রশ্মি ক্ষুদ্র আপতন কোণ করে, ক্ষুদ্র আপতন কোণ করে এবং আপতন বিন্দুটি, এই কোণটা হবে ছোট, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি আপতন কোণটা ছোট হবে এবং আপতন বিন্দুটি মেরুর নিকটে অবস্থিত হবে। মানে মেরু থেকে অনেক দূরে নয়, কাছাকাছি এরকম জায়গায়, আরো কাছে। তো আমরা আঁকার সুবিধার জন্য একটু দূরে দেখিয়েছি, মেরুর নিকটে। মনে রাখবো, যত নিকটে আসবে, যত এই পয়েন্টের দিকে সরে আসবে, আয় কিন্তু কমবে। দূরে গেলে আপতন বিন্দু যত দূরে যাবে, রশ্মিটা যত দূর দিয়ে আসবে, তত আপতন কোণ বাড়বে। যত কাছে আসবে তত আপতন কোণ কমবে, নিকটে অবস্থিত হয়। তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে যে সকল রশ্মির আপতন কোণ ছোট হবে এবং আপতন বিন্দুটা মেরুর কাছাকাছি হবে, তাদের উপাক্ষীয় রশ্মি বলে। আর একটা রশ্মি হচ্ছে অক্ষাপসারী, সেটা দূরে অবস্থিত হবে, মানে প্রান্তিক, মানে দর্পণের সাইডের দিকে বা প্রান্তের দিকে আপতিত হবে, তাদের বলে অক্ষাপসারী রশ্মি। তাদের ক্ষেত্রে আপতন বিন্দুটা মেরু থেকে অনেক দূরে থাকবে আর আপতন কোণটা বড় হবে। এই দুটো পার্থক্য লিখতে দেয়, আমি প্রশ্ন পরে বলে দেবো। উপাক্ষীয়র ক্ষেত্রে আপতন বিন্দুটা মেরুর নিকটে, আর অক্ষাপসারী বা প্রান্তিক রশ্মির ক্ষেত্রে আপতন বিন্দুটা মেরু থেকে দূরে অবস্থান করবে এবং আপতন কোণ বড় হবে অক্ষাপসারী বা প্রান্তিক রশ্মির ক্ষেত্রে। ওকে, তো এবার যদি কোনো রশ্মি গুচ্ছ আসে, সেটা ছবিটা কেমন হবে দেখি। অবতল প্রতিফলক বা দর্পণে যদি কতগুলি সমান্তরাল রশ্মি, আমি দুটো দিয়ে আঁকছি, তিনটেই আঁকলাম, সমান্তরাল রশ্মি গুচ্ছে এসে আপতিত হলে রশ্মিগুলো অবশ্যই উপাক্ষীয়, মনে রাখতে হবে। এটা যদি সেন্টার হয়, এটা যদি মেরু হয়, ফোকাস হবে একদম মিডিলে। উপাক্ষীয়র ক্ষেত্রে ফোকাসটা এই দুটোর মিডিল পয়েন্টে অবস্থান করে, তারপরে তারা প্রতিফলিত হয়ে, যখন প্রতিফলিত হবে ফোকাস দিয়ে বেরিয়ে চলে যাবে। আর যেটা সি বরাবর যাচ্ছে মানে কেমন, সি বরাবর যদি কোনো রশ্মি যায়, সি বরাবর কেন্দ্র বরাবর কোনো রশ্মির আপতন কোণ 0।
অর্থাৎ যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, অর্থাৎ যে পথে যাবে সেই পথেই ফিরবে। সুতরাং এক্ষেত্রে চ্যুতি কোণের মান কত হবে? আলোটা গেল উল্টো দিকে ফিরে গেল, মানে 180 ডিগ্রি। মানে কেন্দ্র বরাবর যদি এরকম যেত, ধরে এই হলো সেন্টার, এখানে একটা সোর্স আছে, সেন্টারে একটা আলো আছে, এই বরাবর যদি যায় তাহলে সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে আলোটা যে পথে যাবে সেই পথেই ফিরে চলে আসবে। সেন্টার দিয়ে গেলে আলোটা যে পথে যাবে সেই পথেই আবার ফিরে চলে আসবে। এটা অবতলের ক্ষেত্রে দেখলাম, সব ক্ষেত্রেই সেন্টারটা কনস্ট্যান্ট। তাহলে এটা অবতল দর্পণে সমান্তরালকে ফিরে এসে ফোকাসে। অবশ্যই রশ্মিগুলো কি রশ্মি? উপাক্ষীয় রশ্মি। আমরা যত ছবি আঁকবো সবই উপাক্ষীয় রশ্মি অনুসারে। ওকে, এবার উত্তল দর্পণের ক্ষেত্রে তাহলে কি হবে? সমান্তরাল আসছে, তারা ফোকাস যদি এটা সেন্টার হয় তাহলে ফোকাসটা মিডিলে, তাহলে এখান থেকে অবস্থিত হবে। ডট ডট করে জুড়ে নেবো, দিয়ে এটাকে বাড়িয়ে দেবো। ডট ডট করে জুড়ে দিয়েছি, এদিকে বাড়িয়ে দিলাম। তাহলে প্রতিফলিত রশ্মিটা ওদিকে যাবে, আর এটাতে এদিকে এসছে মানে এই বরাবর ফিরে চলে যাবে। এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণে জানি সমান্তরাল রশ্মি এসে ফোকাস থেকে অবস্থিত হয়, তাহলে ফোকাস থেকে তারা সোজা বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে উত্তল দর্পণ বা প্রতিফলন। এই ছবিগুলো আমাদের ফান্ডামেন্টাল ছবি ছিল, সেগুলো ভালো করে বুঝিয়ে দিলাম। এরপর আমরা যেটা করব, উত্তল এবং অবতল প্রতিফলকে অভিসারী আর অপসারী রশ্মি গেলে অভিসারী অপসারী রশ্মির ক্ষেত্রে কেমন প্রতিবিম্ব হয় সেটা আমরা দেখব। তো অভিসারী আর অপসারী, অভিসারী রশ্মি মানে যখন কতগুলো রশ্মি একটা বিন্দুতে মিলিত হবে সেটা হলো অভিসারী, আর একটা বিন্দু থেকে যখন অনেকগুলো রশ্মি বেরোবে সেটা হচ্ছে অপসারী। তো এখানে আমি দেখিয়ে দিই, একটা বিন্দু থেকে যদি আলোগুলো বেরোয় তাহলে এটা হচ্ছে কি, একটা পয়েন্ট থেকে বের, এটা সোর্স থেকে বেরোচ্ছে, তাহলে সেটা অপসারী। আর রশ্মিগুলো যদি একটা বিন্দুতে মিলিত হতে চায় সেটা হচ্ছে অভিসারী। ঠিক আছে, এই রশ্মিগুলোর ক্ষেত্রে উত্তল এবং অবতল দর্পণে ছবিগুলো প্রতিবিম্ব কেমন গঠন হয় সেটা আমাদের দেখতে হবে। তো প্রথম ধর একটা অবতল দর্পণ আঁকলাম, কেন্দ্র আছে ধর এখানে, সেন্টার এটা। তো সেন্টার যদি এখানে হয় ধরো কোনো, তাহলে এখানে যদি ডট টানি, ধর এখান থেকে একটা সোর্স আছে, এটা হলো লাইটের সোর্স, এখান থেকে আমরা আলোটা পাঠাচ্ছি। লাল কালি কোথায় গেল? এখান থেকে আলোগুলো গেল, এদিকে গেল, এদিকে গেল, সেন্টার বরাবর গেলে এই পথে ফিরে আসবে, ফিরে এলো। এইগুলো কেমন হবে? তাহলে এটার ক্ষেত্রে আপতন বিন্দু এটা, তাহলে এই সেন্টারটা জুড়ে দিলাম। সেন্টার জুড়লে যা পেলাম সেটা হচ্ছে অভিলম্ব, তাহলে এই হলো আপতন কোণ, এই কোণটা হলো আপতন কোণ, ঠিক সমান কোণ করে ফিরে আসবে।
একটা পয়েন্টে মিলিত হলো। সিমিলারলি এটাকে ডট করে জুড়ে দিলাম, তাহলে এই হলো আপতন কোণ, ঠিক সমান কোণ করে এদিকে ফিরে গেল, গিয়ে এখানে মিলিত হলো। তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আই, আই ফর ইমেজ, আইটা হলো প্রতিবিম্ব। তাহলে একটা বিন্দুতে যদি মিলিত হয়, আলোগুলো গিয়ে যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাকে বলা হচ্ছে সৎ বিম্ব, এটা হচ্ছে সৎ। আর এসটা হচ্ছে এখানে লাইটের সোর্স, তার মানে অবজেক্ট বা বস্তু। ঠিক আছে, তাহলে আপতিত রশ্মি ফিরে এসে একটা বিন্দুতে মিলিত হলো। আবার যদি আমাদের এইটার ক্ষেত্রে ভাবি, অবতল প্রতিফলক, অবতলটাকে দেখে নিই। সেন্টার আছে, কোন একটা এই পয়েন্টের সাপেক্ষে অভিসারী, তাহলে পয়েন্টটা না থাকলে মিলিত হতো এখানে, এটা সোর্স হিসাবে ওই পয়েন্টের সাপেক্ষে অভিসারী। সিমিলারলি এদিক থেকে একটা রশ্মি আসছে, এই পয়েন্টের সাপেক্ষে অভিসারী, তার ওখানে মিলিত হতো। দর্পণটা না থাকলে যেখানে মিলিত হতো সেটাকে বলা হচ্ছে অসৎ বস্তু। দর্পণ না থাকলে রশ্মিগুলো কি কোথায় মিলিত হতো? এসে মিলিত হতো। তো দর্পণ থাকলে কোথায় যাবে? অভিলম্ব টেনে নাও, তাহলে এই হলো আপতন কোণ, ঠিক সমান কোণ করে ফিরে আসবে। ইমেজ তৈরি করলে এখানে আই দেখা যাচ্ছে, ছবিটা ক্লিয়ার? তার মানে রাইট, একটু ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিই। তাহলে ওখানে দেখো, তাহলে আলোটা এটা কালো দিয়ে করি, জিনিসটা একটু ক্লিয়ার হবে। তাহলে গেল, এই পথে ফিরে এসে এখানে মিলিত হলো। তাহলে যেখানে মিলিত হলো, দর্পণের অবর্তমানে, দর্পণ না থাকলে কোথায় মিলিত হতো এখানে? তাহলে যে বিন্দুতে মিলিত হতো, সরি অসৎ বস্তু, ভুল লিখেছি, অসৎ বস্তু যেখানে মিলিত হতো সেটা অসৎ বস্তু। আর দর্পণ থাকার ফলে মিলিত হলো কোথায়? ফিরে এসে আইতে, আইটাকে বলা হচ্ছে সৎ বিন্দু। রশ্মিগুলো যদি প্রতিফলনের পর যে বিন্দু, যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে সেটা সৎ বিম্ব। তাহলে অবতল প্রতিফলক, এটা হলো অপসারী, এটা অভিসারী। উত্তলের ক্ষেত্রে দেখি, উত্তলের ক্ষেত্রে যদি কোনো বিন্দুতে অভিসারী রশ্মি মানে এখানে মিলিত হতো, তাহলে এসটা হলো অসৎ বস্তু, সেন্টার আছে এখানে, সেন্টারটা জুড়ে দিই। স্কেল বসিয়ে সুন্দর করে সেন্টারটা জুড়ে দেব। তাহলে দেখো এইটা কোণ, আপতন কোণ। তাহলে ওরা কিন্তু তাহলে এই যে এখানে সি বরাবর আমরা অভিলম্বটা জুড়ে দিলাম, ওরা কিন্তু ফিরে আসছে, তাহলে এটা আপতন কোণ। তাহলে অভিলম্ব সাপেক্ষে এদিক দিয়ে এসছে, তাহলে এদিকে ফিরে আসবে, এখানে মিলিত হল, এটার ক্ষেত্রে এদিক দিয়ে ফিরে এসে আইটা হচ্ছে
প্রতিবিম্ব। তাহলে এটা ছবিটা বোঝা গেল। এসটাকে বলা হচ্ছে অসৎ বস্তু, আইটাকে বলা হচ্ছে সৎ প্রতিবিম্ব। তাহলে উত্তল দর্পণে খুব ইম্পর্টেন্ট ছবি। সবসময় অসৎ বিম্বই হয়, কিন্তু এক্ষেত্রে সৎ বিম্ব গঠন হয়েছে। তাহলে এটা হচ্ছে, তাহলে উত্তল দর্পণে অভিসারী রশ্মি যদি পাঠায় তাহলে তার সৎবিম্ব গঠন হবে। এসটাকে বলা হচ্ছে অসৎ বস্তু, লেখা আছে। আইটা হলো সৎ প্রতিবিম্ব। যদি উত্তল দর্পণে একটা আমরা অপসারী রশ্মি পাঠাই, এটা সোর্স, তাহলে সৎ বস্তু। তাহলে তার সেন্টার কোথায় আছে? এর সেন্টার আছে এখানে। অভিলম্ব টেনে নিলাম, অভিলম্বের সঙ্গে তাহলে আপতন কোণ এটা ঠিক সমান কোণ করে ফিরে যাবে এদিকে। ফিরে গেল। অভিলম্ব টানলাম ঠিক সমান কোণ করে। দেখ, যেন মনে হচ্ছে আলোটা এই পয়েন্ট থেকে বেরিয়ে আসছে। আলোটা যেন মনে হচ্ছে এই পয়েন্ট থেকে, সেন্টার এটা আই। তাহলে দেখো, অপসারী রশ্মি যখন উত্তল দর্পণে পড়লো, তাহলে দেখে মনে হচ্ছে ইমেজটা পড়ানো হয়েছে দর্পণের ভেতর। দর্পণকে আলোটা দিক, তাহলে দর্পণের ভিতরের দিক, এটা বাইরের দিক। এখান থেকে আমরা আলো পাঠালাম, দর্পণের ভিতরে প্রতিবিম্ব হলো। তাহলে এখানে আইটা হচ্ছে অসৎ বিম্ব। প্রতিবিম্ব যদি দর্পণের ভেতরে হয় তাহলে সেটা অসৎ বিম্ব হয়, আর বাইরে যদি হয় তাহলে সৎ বিম্ব। তাহলে এটার ক্ষেত্রে দেখো, প্রতি অবজেক্ট যেদিকে আছে ইমেজ সেদিকে হচ্ছে সৎ, দর্পণের সামনে সৎ, দর্পণের সামনের দিক কোনটা? এটা, তার সামনের দিকে হচ্ছে সৎ। এটা দর্পণ, এটা সামনের দিক, এটা ভিতরের দিক, তাহলে কোথায় হচ্ছে ভিতরে, তাহলে অসৎ। দর্পণের ভিতরে যদি হয় তাহলে অসৎ বিম্ব গঠিত হবে। ঠিক আছে, এরপর চলে আসি, আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে। আমরা উপাক্ষীয় রশ্মি নিয়ে কাজ করছি, মানে যার আপতন বিন্দু মেরুর নিকটে এবং আপতন কোণ ক্ষুদ্র। তাহলে উত্তল দর্পণে বা উত্তল প্রতিফলকে সদ্বিম্ব গঠন, মানে এখানে যে ছবিটা ছিল, ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। এবার গোলীয় দর্পণে উপাক্ষীয় রশ্মির প্রতিফলনের ক্ষেত্রে F সমান R/2, খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। মানে ফোকাস বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, মানে মধ্যবিন্দু হবে, তখন যেটা বলছিলাম সেটা। প্রথমে আমরা অবতলটা দেখি। বড় করেই আঁকলাম অবতল প্রতিফলকটা। মেরু সেন্টার। তো একটা সমান্তরাল রশ্মি এলো, নিয়ম কি? ডট দিয়ে জুড়ে দাও, স্কেল বসিয়ে জুড়ে দাও। আপতন বিন্দু যে কোণটা করলো সেটা হলো আই। আপতন কোণ যদি বলি পি কিউ সি, তাহলে পি কিউ সিটা হলো আপতন কোণ আই। ঠিক সমান কোণ করে ফিরে আসবে।
যে বিন্দু দিয়ে যাবে সেটা সেন্টার। প্রমাণ করতে হবে এফটা হচ্ছে ওসি এর মধ্যবিন্দু, মানে এখান থেকে অবধি হচ্ছে আর, এখান থেকে অবধি হচ্ছে এফ। ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, মানে এটা হচ্ছে ওসি এর মধ্যবিন্দু। আচ্ছা, এটা বলি আর, তাহলে হচ্ছে সি কিউ আর, মানে যেটা ফিরে এলো, তাহলে পি কিউ সিটা হলো আবর্তন কোণ, আর সি কিউ আরটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা ওয়াই, কারণ আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, এটা ওয়াই। এবার এটা প্রমাণ করতে গেলে ফার্স্ট পি কিউ প্যারালাল বললাম, ধরো এক্স ওয়াই, প্রধান অক্ষকে এক্স ওয়াই নাম দিলাম, এক্স ওয়াই। পি কিউটা এক্স ওয়াই প্যারালাল এবং হচ্ছে সি কিউ ভেদক। সুতরাং কোণ পি কিউ সি সমান এই কোণটার সঙ্গে এই কোণটা কি একান্তর কোণ, একান্তর কোণ কিউ সি ও। দুটো কোণ একান্তর, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান একান্তর কোণ। আবার বোঝা গেছে। আবার দেখো তাহলে এই দুটো যদি একান্তর কোণ, এই দুটো কোণ যদি সমান হয়, আবার যেহেতু কোণ পি কিউ সি ইকুয়ালস টু কোণ আর সি কিউ আর, আপতন কোণ আর প্রতিফলন কোণ এই দুটো সমান। সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ সি কিউ এফ এর পি কিউ সি সমান পেয়েছি কত, এই কোণটা, আবার এই কোণটা আর এই কোণটা সমান ত্রিভুজ পি সি কিউ এফ, মানে এই যে ত্রিভুজটা পেলাম সেখানে কোণ সি কিউ সি এফ সমান কিউ সি এফ বা কিউ সি ও, যাই হোক একই ব্যাপার, সমান কোণ সি কিউ এফ। তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান, আবার এটার সঙ্গে এটা সমান, তাহলে এই দুটো সমান। এই দুটো যদি সমান হয়, সুতরাং সি কিউ এফ সমদ্বিবাহু ত্রিভুজ। দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব সি এফ সমান এফ কিউ, এইটা আর এটা সমান। ঠিক আছে, দুটো অনুরূপ বাহু বা সদৃশ, যেহেতু আমাদের অনুরূপ বাহু কেন বলছি, সমদ্বিবাহু ত্রিভুজে দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান, এটা এক নম্বর। আবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি বলা হয়েছে, আপতন বিন্দুটা মেরুর কাছাকাছি, যেহেতু উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন বিন্দু মেরুর নিকটে অবস্থিত। সুতরাং এফ কিউ, এই দুটো যদি সেম পয়েন্ট হয়, তাহলে এফ কিউ যা হবে এফ ও ও এফ তাই হবে। 2 নম্বর, তাহলে 1 আর 2 যদি তুলনা করি আমরা, সুতরাং 1 আর 2 থেকে পাই 1 ও 2 হতে পাই কি পাই, সিএফ সমান এফ কিউ, এফ কিউ সমান ওএফ, অর্থাৎ সিএফ সমান ওএফ। সিএফ আর ওএফ সমান, তার মানে এফ, অতএব এফ
ওসি এর মধ্য বিন্দু, তার মানে f সমান r/2। ঠিক আছে, প্রমাণটা বুঝিয়ে দিলাম। এইভাবে লিখতে হবে, পরীক্ষায় আসার মতন প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য করিয়ে দিচ্ছি। তো এটা হলো আমাদের অবতল দর্পণটা করলাম। অবতল দর্পণ পাশে লিখে দিই। অবতল প্রতিফলকের ক্ষেত্রে দেখলাম। এরপর উত্তল প্রতিফলকটা আমরা দেখব। উত্তল প্রতিফলকে কি হয়? উত্তল প্রতিফলকের ক্ষেত্রে দেখে নিতে হবে, প্রমাণটা লেখা থাক যা আছে, নামগুলো একরকম দেবো, লেখার কি চেঞ্জ হয় সেটা বলে দেবো। সমান্তরাল এলো, সেন্টার জুড়ে নিলাম, সমান এটা আপতন কোণ পি কিউ, আপতন কোণ ওটা পি কিউ বললাম, ধর এটা এস, পি কিউ এসটা আপতন কোণ, সমান কোণ করে ফিরে যাবে। যে বিন্দু থেকে ফিরে যাবে এটা বললাম আর, এটা ও, এটা এফ। যে বিন্দু থেকে ফিরবে তাহলে আবার এখানেও প্রমাণ করতে হবে, তাহলে এই কোণটাও আই। আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে এখানে আপতন কোণ কোণটা হলো পি কিউ এস, এটা অবতল, এটা হচ্ছে উত্তল প্রতিফলক। পি কিউ এস এর আপতন কোণ এস কিউ আর, এস কিউ আর প্রতিফলন কোণ। এবার এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি এস কিউ আর এর সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, এস কিউ আর এর সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে ওটা। কোন কোনটা? ভিতরের কোণটা, মানে হচ্ছে এফ কিউ সি। প্রমাণ অ্যাঙ্গেল এস কিউ আর ইকুয়ালস টু বিপ্রতীপ কোণ এস কিউ আর এর সঙ্গে এফ সি কিউ এফ। ওকে, আবার পি কিউ প্যারালাল ওসি, পি কিউ প্যারালাল ওসি এবং এসসিটা ভেদক বা ছেদক। তাহলে জিনিসটা কেমন হচ্ছে? এরকম হচ্ছে। তাহলে এই কোণটা, এটা যদি এস বলি, এটা যদি কিউ বলি, এটা সি বলি, এটা পি কিউ, এটা ওসি, তাহলে পি কিউ প্যারালাল ওসি আর এটা ভেদক, তাহলে এই কোণটা অনুরূপ কোণ। অতএব কোণ পি কিউ এস অনুরূপ কোণ হচ্ছে এফ সি কিউ। অনুরূপ কোণ হচ্ছে আমাদের এফ সি কিউ। তাহলে এই কোণটার সঙ্গে কোণটা সমান। তাহলে দেখো এই কোণ দুটো সমান, তাহলে এটা পেলাম এটার সঙ্গে সমান, মার্ক করে দিচ্ছি, এটা পেলাম এটার সঙ্গে সমান। ঠিক আছে, যেহেতু কোণ পি কিউ এস সমান কোণ এস কিউ আর, আপতন কোণ প্রতিফলন কোণ সমান, যেহেতু আপতন কোণ সমান প্রতিফলন কোণ, এই দুটো সমান। তাহলে পি কিউ এস আর এস, তাহলে এস কিউ আর মার্ক করি। তাহলে ফার্স্ট রিলেশন পেয়েছি এটা, সেকেন্ড পেলাম এটা, থার্ড পেলাম এটা। আবার কম্পেয়ার করি। তো দেখো
SQR সমান এটা, তাহলে CF এটা বসানো যাচ্ছে, CQF টা এখানে বসাতে পারছি, তাহলে এটা ইকুইভ্যালেন্ট টু CQF, ওটা ইকুইভ্যালেন্ট টু অ্যাঙ্গেল CQF। SQR equals to CQF, again PQS equals to FQ মানে এটাকে লিখতে পাচ্ছি ইকুইভ্যালেন্ট টু FCQ। তার মানে FCQ আর FQC এই দুটো সমান, তাহলে ত্রিভুজ, সুতরাং ত্রিভুজ FQC একটি সমদ্বিবাহু, কারণ দুটো বাহু দুটো কোণ সমান। FQC ত্রিভুজ FQC এর কোণ FCQ আর FQC সমান, তা সমদ্বিবাহু, অতএব FQ সমান হচ্ছে FC। আবার উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় আমি এটা সাথে লিখে দিলাম, আগে লিখে দিয়েছি, উপাক্ষীয় ক্ষেত্রে কি পেয়েছি, FQ সমান OF, FQ আর OF টা সমান, তার মানে এটা সমান এটা, আবার এটা সমান এটা, তার মানে OF আর FC সমান। অতএব এই দুটো থেকে আমরা বলতে পারি, অতএব OF সমান FC, অতএব F ও C এর মধ্য, তাহলে F টা যদি OC এর মধ্যবিন্দু হয় তাহলে F সমান R/2। ঠিক এইভাবে প্রমাণ করে নিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, তোমাদের বেলায় আসতে পারে, গতবার যেহেতু আসেনি সেই জন্য এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর যেটা শিখবো আমাদের সিলেবাসে আছে অবতল দর্পণের প্রতিবিম্ব গঠন, তার চিত্র। অবতল দর্পণে প্রতিবিম্ব গঠনের চিত্র। আমরা এতক্ষণ যে অবজেক্টগুলো লিখছিলাম সেগুলো হচ্ছে পয়েন্ট অবজেক্ট, প্রধানত্বের উপর এস গুলো যেগুলো লিখছিলাম তাদের বলে বিন্দু বস্তু। এবার যদি বিস্তৃত বস্তু হয়, ধর একটা লোক দাঁড়িয়ে আছে, বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কি হবে না হবে সেটা দেখতে হবে। তো আমাদের সিলেবাসে দু রকম ছবি আছে, একটা হচ্ছে সৎ বিবর্ধিত, একটা সৎ বিবর্ধিত, একটা হচ্ছে অসৎ বিবর্ধিত। তো দেখি প্রথম যেটা করতে হবে, আমাদের ছবি আঁকার ক্ষেত্রে এটা আগে এঁকে নিতে হবে। দর্পণটা এঁকে নিলে একটু বড় করেই আঁকবে, অক্ষরটা দুদিকে, খাতার মিডিলে আঁকবে। এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্বে ফোকাস নেবে, এবার এটা যা দূরত্ব নেবে ঠিক সমান দূরত্ব করে এখানে একটা সেন্টার নেবে। ফার্স্ট কাজ এটা, মানে ছবি আঁকার সময় ভুল যেন না হয়, ও থেকে এফ এর যা দূরত্ব, এফ থেকে সি এর তাই দূরত্ব হয়, কারণ এফ মধ্যবিন্দু। তো এবার আমরা দেখবো যেটা প্রথম, সেটা হচ্ছে আমাদের অসৎ বিবর্ধিত। বিবর্ধিত মানে আকারে বড়, এখানে একটা ম্যাগনিফিকেশন হয়, বিবর্ধন বলে একটা জিনিস হয়, এটা বলে দিচ্ছি কি। তো অসৎ বিবর্ধিত পেতে গেলে বস্তুকে রাখতে হবে ফোকাসের মধ্যে। একটা বস্তু রাখলে পিকিউ হলো বিস্তৃত বস্তু, লোক দাঁড়িয়ে আছে। প্রথম আগে এখানে একটা সমান্তরাল টানবো, প্রধান অক্ষ
ফোকাসের সমান্তরাল টানবো, সেটা ফিরে আসবে ফোকাস দিয়ে। সোজা ফোকাসে বসিয়ে পি এর সমান্তরাল করে টানলে ফোকাসে বসিয়ে পাঠিয়ে দিবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল গিয়ে ফিরলো ফোকাস দিয়ে। আর একটা রশ্মি যাবে সি বরাবর, পি থেকে সমান্তরাল গিয়ে ফোকাস, এটা পি থেকে সি বরাবর। ভালো করে এটা জুড়ে নি, গেল, এই ফিরে যাচ্ছে। তাহলে দেখো ছবিতে মনে বোঝাই যাচ্ছে এই দুটো রশ্মি যত যাচ্ছে আস্তে আস্তে যেন বাড়ছে দূরত্বটা, তারা কখনোই এদিকে মিট করবে না। তাহলে এদের যদি মিট করতে হয় তাহলে এখান থেকে আর একটা রশ্মি টেনে নেবে, এটাকে বাড়িয়ে দেবে, কারণ এটা লম্ব গিয়ে পড়লে এখান থেকে তো সব দিকে যেতে পারে, গিয়ে ফিরে আসছে। এবার এইটাকে আর এটাকে ডট ডট করে উল্টো দিকে বাড়াবে, স্কেল বসিয়ে ডট ডট করে বাড়িয়ে দিবে, এটাকেও ডট ডট করে বাড়িয়ে দিবে, দেখবে তার একটা সময় গিয়ে মিলিত হচ্ছে একটা পয়েন্ট। যে পয়েন্টে মিলিত হবে নাম দেবে P1, যারা লম্ব টানবে সেটার নাম দেবে Q1, মাথায় তীর। ঠিক আছে, তাহলে এই যে প্রতিবিম্বটা হলো P1 Q1টা হচ্ছে এই PQ এর প্রতিবিম্ব। অসৎ, অসৎ মানে দর্পণের ভিতর, দর্পণের বাইরের দিকে, এটা ভেতরে হয়েছে তাই অসৎ। বস্তু ছিল এইটুকুনি, প্রতিবিম্ব এত বড়, তাহলে বিবর্ধিত। বিবর্ধিত হলো অসৎ। বস্তুও এরম আছে, বস্তু যদি এইটুকুনি ধরি প্রতিবিম্বটা হয়ে গেছে এত বড়। বস্তু যদি এই ধরি তাহলে প্রতিবিম্বটা একই দিকে, কিন্তু মাথা উল্টে যায়নি, তাহলে সমশীর্ষ মানে সোজা। অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব, যেখানে যার আচ্ছা বস্তুর অবস্থান কোথায়, এটা পেতে গেলে, এই প্রতিবিম্ব পেতে গেলে বস্তুর অবস্থান হতে হবে ফোকাসের, ফোকাস ও মেরুর মধ্যে। তো বস্তুর দূরত্বকে প্রকাশ করা হয়, এই যে দূরত্বটা তাকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, অর্থাৎ ইউ হলো বস্তুর দূরত্ব, সে লেস দ্যান ফোকাস দূরত্ব। এইটা হলো এফ, এইটুকুনি ইউ, তাহলে ইউটা এফ এর থেকে ছোট হলে আমাদের এরকম ঘটবে। আর এখানে এর রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে প্রতিবিম্ব উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা PQ বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা কত P1 Q1, বস্তুর উচ্চতা কত PQ, এটা অবশ্যই গ্রেটার দেন 1। তাহলে এইভাবে ছবি আঁকতে হবে এবং দেখিয়ে দিতে হবে কিভাবে অসৎ বিবর্ধিত, এটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক দর্পণ হিসেবে ব্যবহার করার জন্য ম্যাগনিফাইং মিরর বা বিবর্ধক দর্পণ, মানে দন্ত চিকিৎসার ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কোনো একটা ছোট জিনিসের প্রতিবিম্বকে বড় করে দেখার ক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং বস্তুকে রাখা হয় ফোকাসের মধ্যে। এরপর আমরা দেখব যেটা সৎ বিবর্ধিত প্রতিবিম্ব কি করে পাওয়া যায়। সৎ বিবর্ধিত প্রতিবিম্ব, প্রতিবিম্বটা সৎ হবে এবং বড় হবে। বস্তু কোথায় রাখবে, বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে।
মানে ইউ এফ লেস দেন ইউ লেস দেন আর। ইউটা ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মাঝে থাকবে। তো দেখা যাক। তো প্রথম কাজ কি, ফোকাস মেরু সমান দূরত্ব করে এখানে সি নিলাম। ছবি আঁকার সময় ওএফ আর এফসিটা সমান হতে হবে। তো ফার্স্ট একটা অবজেক্ট নিলাম, বিস্তৃত বস্তু পিকিউ। পিকিউ এর সমান্তরাল একই কাজ, সমান্তরাল করে চলে এলো ফোকাস দিয়ে। স্কেল দিয়ে আসলে ছবিটা অনেক সুন্দর হয়। আমার একটু হয়তো বেঁকে টেকে যাচ্ছে, তোমরা ঠিক করে দেখে নেবে। বললাম তাহলে সমান্তরাল গেল, ফিরে গেল। আচ্ছা, একটা এখানে লিখি, কিউটা এখানে লিখি। আর একটা যাবে পি থেকে, দুটো নিয়ম হয়। একটা হচ্ছে এই সি বাড়িয়ে দাও, কিংবা পি থেকে এফ বরাবর এটাকে বাড়িয়ে দাও। গেল পি থেকে এফ বরাবর সোজা গেল, গিয়ে ওসি সমান্তরাল করে টানো। তারা যেখানে ছেদ করবে, এই ছেদ বিন্দুই হলো, নাম দিলাম P1। শুরু করেছিলাম পি থেকে, এবং পি থেকে লম্ব টেনে নিলাম। দেখো সেটা সি এর বাইরে চলে এসেছে, কারণ বস্তু প্রতিবিম্ব কোথায় হবে, বক্রতা কেন্দ্রের বাইরে হবে। এবং দেখতেই পাচ্ছি পি কিউ থেকে, তাহলে পি কিউটা হলো বস্তু, বিস্তৃত বস্তু। আর P1 Q1 হলো সদ উল্টো। দেখো সদ বড়, এটা এইটুকুনি, এটা একটু বড়, তাহলে বিবর্ধিত। অবশিষ্ট মানে উল্টো, পিটা উপরে আছে, এখানে পিটা নিচে আছে। ওকে, তো এই হলো আমাদের। আর এখানে ম্যাগনিফিকেশন মানে রৈখিক বিবর্ধনে এম, ওটাকে এম দিয়ে লেখা হয়, তখন লিখিনি মনে হয়। P1 Q1 মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এটাও একের থেকে বড়, কত গুণ বড় সেটা আমরা বার করছি। দ্বিগুণ বড় হতে পারে, 1.5 গুণ বড় হতে পারে, বাট অলওয়েজ গ্রেটার দ্যান 1। সেটা এঁকে ফেললাম। সমান্তরাল গিয়ে ফিরে এলো ফোকাস দিয়ে, পি থেকে ফোকাস দিয়ে বাড়িয়ে দিলাম, দিয়ে প্রধান অক্ষের সমান্তরাল করে টানলাম, যেখানে ছেদ করলো সেখানে প্রতিবিম্ব পেলাম। তো এই দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো কিন্তু পরীক্ষায়। তাহলে অসৎ বিবর্ধিত পেতে গেলে বস্তুকে রাখতে হবে ফোকাসের মধ্যে, আর সৎ বিবর্ধিত পেতে গেলে বস্তুকে রাখতে হবে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, যে কোনো অবস্থানে। তাহলে আমরা এইভাবে দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে। উভয় ক্ষেত্রে দেখলাম, এক্ষেত্রে সৎ কেন, দর্পণের বাইরেই প্রতিবিম্ব তৈরি হতে হবে সৎ, আর যদি ভেতরে হতো, আগেরটা ভেতরে হয়েছিল তাই ওটা অসৎ। এরপর তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসে আছে গলীয় দর্পণের ব্যবহার। গলীয় দর্পণের ব্যবহার, আচ্ছা গলীয় দর্পণের ত্রুটি একটা জিনিস হয়, সেটা একটু বলে দিই, এটা বইতে থাকে না। গলীয় দর্পণের ক্ষেত্রে একটা ত্রুটি হয়, সেটাকে বলা হয় গলীয় দর্পণের ত্রুটি। ত্রুটির নাম হচ্ছে গোলকাপেরণ। কি হয়, কোন দর্পণের ক্ষেত্রে যেগুলো উপাক্ষীয় রশ্মি, এটা উপাক্ষীয়,
আর যেটা প্রান্তিক দিয়ে আসবে মানে দর্পণের থেকে প্রধান অক্ষ থেকে অনেক দূরে, সেটা হচ্ছে প্রান্তিক। প্রান্তিক রশ্মি, এটা প্রান্তিক, এটা উপাক্ষীয়। এর ক্ষেত্রে ফোকাসটা যে জায়গায় হয়, এটাকে যদি বলি F1, এর ক্ষেত্রে ফোকাসটা একটু কাছে হয়। দুটোর ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মির ক্ষেত্রে ফোকাস বিন্দুটা এক জায়গায় হয় না। তার ফলে যে প্রতিবিম্বটা গঠন হয় সেটা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। উপাক্ষীয় আর প্রান্তিক রশ্মির দ্বারা গঠিত যে প্রতিবিম্ব সেটা ভিন্ন ভিন্ন বিন্দুতে ফোকাস গঠন করে। মানে উপাক্ষীয় রশ্মিগুলো এক জায়গায় মিলিত হয়, প্রান্তিক রশ্মিগুলো এক জায়গায় মিলিত হয়। এই যে সমস্যাটা, ফোকাসগুলো এক জায়গায় হচ্ছে না, তার ফলে প্রতিবিম্বটা অস্পষ্ট হয়ে যায়। এটাকে বলা হচ্ছে গোলকাপেরণ ত্রুটি। এটা দূর করার জন্য কি করা হয়? এই ত্রুটি দূর করতে গেলে, দূর করার জন্য ক্ষুদ্র উন্মেষযুক্ত অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। আমরা যদি দর্পণটাকে এরম ব্যবহার করি, অধিবৃত্তীয় দর্পণ, এরকম ধরনের দর্পণ আমরা ব্যবহার করি, তাহলে ক্ষেত্রে কি হচ্ছে দেখো, রশ্মিটা যখন এসে পড়ছে সেগুলো কিন্তু উপাক্ষীয় আর অক্ষপ্রসারী দুটোরই ফোকাস একই বিন্দুতে চলে আসছে। কারণ এক্ষেত্রে প্রান্তিক রশ্মিগুলো বা অক্ষপ্রসারী রশ্মি, আর একটা নাম আছে অক্ষপ্রসারী, এই অক্ষপ্রসারী রশ্মি আর প্রান্তিক রশ্মি একই জায়গায় ফোকাস গঠন করছে। কারণ আর কিছুই নয়, কারণ এর থেকে প্রধান অক্ষ থেকে এদের অবস্থানটা খুব দূরে নয়, উন্মেষটা ছোট মানে জায়গাটা কম, আলোটা কম জায়গায় এসে আপতিত হবে। তার ফলে কি হচ্ছে, আমাদের এই ত্রুটিটা গোলকাপেরণ মানে ভিন্ন ভিন্ন রশ্মির ক্ষেত্রে প্রান্তিক রশ্মির এক জায়গায় ফোকাস, উপাক্ষীয় রশ্মির এক জায়গায় ফোকাসের জন্য যে প্রতিবিম্ব অস্পষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা, এই অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করলে সেই সমস্যাটা থাকছে না। তো সেই জন্য আমরা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করাটাই শ্রেয় মনে করি। এছাড়াও তোমাদের গোলীয় দর্পণের বিভিন্ন ব্যবহার, বিভিন্ন ক্ষেত্রে গাড়ির হেডলাইটে কি দর্পণ ব্যবহার করা হয় প্রতিফলক হিসাবে, তারপরে ভিউ মিরর হিসাবে কি দর্পণ ব্যবহার করা হয়, দন্ত চিকিৎসার ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, স্ট্রিট লাইটে কোন দর্পণ, এগুলো তোমরা একটু পড়ে নেবে। ওগুলো আমি আর বললাম না, খুবই সহজ, শর্ট কোশ্চেন হিসেবে আসে, তোমরা দেখে নেবে। তো প্রতিফলন থেকে যা যা বললাম এই জায়গাগুলো ভালো করে দেখবে। এর পরের দিন আমরা প্রতিফলন সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করব। তো আজকে আমি আলোর প্রতিফলন সম্পূর্ণ রিভিশন করে দিলাম, তো তোমরা আশা করি ভালো করে দেখবে। পরের দিন আমি দুদিন পরে এবার প্রতিফলনের উপর যে পার্টটা আছে, আমাদের সমতল কাঁচফলক, নর্মাল এমনি প্রতিসরণ, সমান্তরাল কাঁচফলক, প্রিজমের প্রতিসরণ, সবগুলো ভালো করে দেখব সামনের দিন। তো আজকে এই পোর্শনটা এখান থেকে F=R/2 প্রমাণ দুটো খুব ইম্পর্টেন্ট নেক্সট ইয়ারের জন্য। এছাড়া ফার্স্ট ডেফিনেশনগুলো ভালো করে পড়বে, মুখ্য ফোকাস কাকে বলে, গোলীয় দর্পণের ব্যবহার, আর দুটো ছবি, বিবর্ধিত, সৎ বিবর্ধিত, অসৎ বিবর্ধিত, ঠিক আছে। আর একটা কথা, উত্তল দর্পণে সদ্বিম্ব গঠনের ছবিটা অবশ্যই দেখবে, যেটা 3-4টে ছবি আঁকালাম অপসারী আর অভিসারী রশ্মির ক্ষেত্রে, ওইগুলো একটু ভালো করে দেখবে, তাহলেই হবে, ঠিক আছে। তাই এগুলোই শেষ করলাম। পরের দিন আবার আলোর প্রতিসরণ নিয়ে ক্লাস 10-এর সিলেবাসে যা যা আছে সেইগুলো নিয়ে আমি সেকেন্ড ভিডিও তৈরি করব। তোমরা দেখতে থাকো এবং বিষয়গুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আজকে এগুলো শেষ করছি, সবাই মন দিয়ে পড়াশোনা করো, মাধ্যমিক এগিয়ে আসছে, আমি আবার রিভিশন করে দিচ্ছি। আশা করি আলো সবাই একবার পড়ে নিয়েছো, তা সত্ত্বেও আমি তোমাদের যাতে সুবিধা হয় জিনিসগুলো আর একবার তোমাদের যাতে চর্চা হয়ে যায়, তার জন্য বিষয়গুলো নিয়ে আবার আমি একটা ভিডিও তৈরি করলাম তোমাদের সুবিধার জন্য। তো তোমরা প্রত্যেকে দেখবে এবং ভালো করে বুঝে নিয়ে লিখে নেবে। এগুলি শেষ করছি, আবার সামনের দিন আমরা নতুন টপিক মানে নেক্সট টপিক প্রতিফলন হয়ে গেল, প্রতিসরণ নিয়ে আমরা চলে আসবো।